বাক্সটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। বাদল তান্ত্রিকের ঘটনা, শয়তানের সাথে চুক্তি। আমার কথা শুনে শয়তান ভয়ঙ্কর ভাবে একটা হাসি দিল আর বলল, সে কি, তুই নিজে প্রথম সাঁকো পেরিয়ে আমার খপ্পরে পড়তে চাও নাকি? এত বড় আত্মত্যাগ! আয় তাহলে সাঁকোর উপরে চলে আয়, তোর আত্মা আমাকে সমর্পণ কর। এরপর আমি সর্বপ্রথম সেই সাঁকোর উপরে গিয়ে দাঁড়ালাম, আর শয়তানের সাথে সাথে আমার কাছে এলো আর আমার গলাটা চেপে ধরলো আর ভয়ঙ্কর একটা হাসি দিল আর বলল, আর চুক্তি অনুযায়ী আমি তোকে আমার অধীন করে নিলাম। আসসালামু আলাইকুম জেফরি ভাই, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের গার্মেন্টসের অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাদল তান্ত্রিকের ঘটনা নিয়ে, শয়তানের সাথে চুক্তির এক ভয়াবহ ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাটা একটু অন্যরকম হতে চলেছে, আর এই ঘটনাটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে বাদল তান্ত্রিকের ঘটনা বেশ ভয়াবহ রকম সুন্দর হতে চলেছে। তাই বেশি কথা না বলে সরাসরি বাদল তান্ত্রিকের ভাষায় ঘটনাটি লিখছি। বলছেন বাদল তান্ত্রিক, শোনো নাতি ভাই, সেবার আমি একটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম রাঙামাটিতে। আর রাঙামাটি শহরটা এতটা সুন্দর যে একবার যে শহরে যাবে সে আর কোনোদিন আসতে চাইবে না, এতটাই সুন্দর। তো আমি যে কাজের উদ্দেশ্যে সেই শহরে গিয়েছিলাম সেই কাজটা 2-1 দিনের মধ্যে শেষ হয়ে গেছিল। তাই আমি চিন্তা করলাম, যেহেতু আমার কাজটা শেষ হয়ে গেছে আর এইসব সুন্দর জায়গা ঘুরে না দেখতে কি হয়, তাই যেমন কথা তেমন কাজ। আমি শহর থেকে বের হয়ে পাহাড়ের আশেপাশে গ্রামগুলো খুঁজে খুঁজে দেখতে লাগলাম। এভাবে ঘুরতে ঘুরতে একটা সময় সন্ধ্যা হয়ে গেল, রাত এলো। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতটা পাহাড়ে কাটিয়ে দেব। এমন ভাবতে ভাবতে আমার চোখ পড়লো সেই জিনিসটা, আর যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে একটা সাঁকো, কাঠের তৈরি সাঁকো। তখন আমি চিন্তা করলাম, আজ রাতটা এই সাঁকোর উপরে কাটিয়ে দেব। তারপর আমি সেই সাঁকোর উপরে চলে আসলাম, আর আমার ঝোলা থেকে একটা চাদর বের করে সাঁকোর এক পাশে বিছিয়ে শুয়ে পড়লাম। ঠিক কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারবো না। হঠাৎ বুঝতে পারলাম আমি নিঃশ্বাস নিতে পারছি না, আর আমার বুকের উপরে কে যেন বসে আছে, আর 2 হাতে আমার গলাটা যেন চেপে ধরে আছে। তখন আমি আল্লাহর নাম স্মরণ করে শয়তানটাকে দিলাম একটা ধাক্কা খেয়ে শয়তানটা কিছু দূরে ছিটকে গেল, আর শয়তানটা পালিয়ে যেতে নিল। তখনই আমি সাথে সাথে করে বঞ্চ করে নিলাম, শয়তানটাকে আটকে ফেললাম, আর শয়তানটাকে উদ্দেশ্য করে বললাম, শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে হত্যা করতে চাস? হ্যাঁ, আমার সাথে তোর কিসের শত্রুতা রে? হ্যাঁ, আর আমাকে তুই চিনিস? হ্যাঁ, আমি হচ্ছে তান্ত্রিক, আমার নাম বাদল তান্ত্রিক। বাদল তান্ত্রিক, তুই সামান্য একটা প্রেত আমাকে তা করতে চাস? হ্যাঁ, আমি চাইলে তোকে এখনই ভস্য করে দিতে পারি, কিন্তু আমি তা করবো না। বল, তুই কেন আমাকে হত্যা করতে চেয়েছিলি? বল, সত্যি করে বল। আমার কথা শুনে শয়তানটা যেন ভয় কান্না করে দিল, আর আমাকে উদ্দেশ্য করে বলল, আমি শয়তান না, আমি আমার প্রভুর আদেশে সব করছি। যারা রাতের বেলা এখান দিয়ে যায় তাদের আত্মাকে আমি বন্দি করে আমার প্রভুর কাছে দিয়ে দিই। এতে আমার কোনো দোষ নেই। আমি গ্রামের লোকদের ভালোর জন্য আমার প্রভুর সাথে চুক্তি করেছিলাম। আর এই সাঁকোটা দেখছিস, এটা তৈরি করার জন্য আমি শয়তানের সাথে চুক্তি করেছিলাম, আর সেই চুক্তিতে আমার প্রাণ বিসর্জন দিয়েছিলাম। আর আমার জীবনের বিনিময়ে এই গ্রামের মানুষ আজ এই সাঁকোটা ভোগ করতে পারছে, আর এই শয়তান আমাকে গোলাম বানিয়ে রেখেছে। তখন আমি বললাম, কি বলিস? শয়তানের সাথে চুক্তি করে তুই একটা সাঁকো পেয়েছিস? বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, আর কে শয়তান? আর তুই কে? তোর পরিচয় কি বল?
সত্যি করে বল। তখন সে প্রেতটা মানবীয় কণ্ঠে বলল, আমি ছিলাম এই গ্রামের জমিদার, আমার নাম হরনাথ মুখার্জি। তোর সাথে এখন বেশি কথা বলার সময় নেই আমার। শয়তানটা যদি এবার জানতে পারে এখানে কোনো মানুষ এসেছে তাহলে কিন্তু তোর আর রক্ষা হবে না। সে এত শক্তিশালী একটা শয়তান, তার অধীনে আছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রেত পিশাচ। তারা যদি একবার জানতে পারে তার সব কিছু শেষ হয়ে যাবে। তার আমি বললাম, তোকে তো বললাম আমি একজন তান্ত্রিক, আর আমি তোকে শয়তানটার হাত থেকে আজ রাতে এক্ষুনি মুক্ত করে দেবো। তুই সবটা আমাকে সম্পূর্ণভাবে খুলে বল, কি করেছিল তোর অতীতে, সত্যি করে বল। আর কিভাবে তুই শয়তানের সাথে চুক্তি করেছিলি বল। তখন সে আমাকে উদ্দেশ্য করে একটা চিরকুট এগিয়ে দিল, মনে একটা কাগজ এগিয়ে দিল আর কি, আর আমাকে বলল, এই সে চুক্তিপত্র, এখানে সব লেখা আছে, তুই পড়ে নিস। আর এখান থেকে চলে যা, বাম দিকের রাস্তা ধরে গ্রামের দিকে চলে যা। আর গ্রামে গেলেই সবটা জানতে পারবি, সব জানতে পারবি কি ঘটে চলেছিল এই গ্রামে। তখন আমি প্রেতটাকে বললাম, আমি তোকে মুক্ত করে দিতে চাই, এই শয়তানের গোলামি আর করতে হবে না তোকে। ঠিক তখনই সে প্রেতাত্মাটা বলল, এই ভুল করিস না, আমাকে মুক্ত করে শয়তানটা এখনই জানতে পারবে। তুই যদি শয়তানটাকে হত্যা করতে পারিস বা ধ্বংস করে দিতে পারিস তাহলে আমরা সবাই মুক্তি পাবো। যা, তুই এখান থেকে চলে যা, এই গ্রামকে বাঁচা, যা। প্রেতাত্মার কথা শুনে ওকে মন্ত্র থেকে মুক্ত করে দিয়ে আমি বাম দিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। আর অনেকক্ষণ হাঁটার পর একটি গ্রামের সামনে এসে দাঁড়ালাম, আর একটা গাছের নিচে বসে বসে ভাবছি কে শয়তান আর কি মা চুক্তি করেছিল যার জন্য তার প্রাণটা দিতে হলো। আমি সব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, আমি নিজেও জানি না। পরের দিন ভোরবেলা আমার ঘুম ভাঙলো। এরপর আমি ঝোলা থেকে কাগজটা বার করলাম, পড়তে শুরু করলাম। বুঝলে নাতে ভাই, কাগজটাতে যেভাবে লেখা ছিল ঠিক সেভাবে বলার চেষ্টা করছি, ঠিক কাগজের ভাষায় বলছি। এটা অনেক আগের কথা, অনেক কিছুই মনে নেই আমার। তো যাই হোক, কাগজটিতে ঠিক এইভাবে করে লেখা ছিল, আমি হলাম হরনাথ, আমি এই শহরের জমিদার। আমাদের এই শহরটা অনেক সুন্দর, একদিকে একটা ভারী সুন্দর শহর আর একদিকে একটা গ্রাম, মাঠ, বন, জঙ্গল রয়েছে, সব মিলে চমৎকার। কিন্তু মুশকিল হচ্ছে এই যে শহরের লোক গায়ে আসতে পারে না, গায়ের লোকের শহরে যাওয়া যায় না। মাঝখানে একটা দারুণ বাধা, মাঝখান দিয়ে বয়ে গেছে দুর্দান্ত এক পাহাড়ের নদী। এমন কিছু চওড়া তা নয়, কিন্তু যেমন সে গভীর তেমনই সে প্রবল তার স্রোত। জায়গাটা হচ্ছে রাঙামাটি, একদম পাহাড়ের দেশ, পাথরে পাথরে ঘা দিয়ে রীতিমতো ফিনিয়ে ফিনিয়ে ঝড়ের বেগে দিয়ে চলেছে সে নদী। তার গর্জন শুনলে কানে টানা ধরে যায়, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলে মাথা ঘুরতে থাকে। সমস্যাটা হচ্ছে এই নদীর উপরে একটা পুল বাঁধা যায় কি করে। চেষ্টা যে হয়নি তা কিন্তু নয়, অনেক পরিশ্রম, অনেক খরচ করেও ঢের মাথা খাটিয়ে একটা সাঁকো হয়তো তৈরি করা হলো। একদিন রইল, 2 দিন রইল, তারপরেই ব্যাস কোথা থেকে নেমে এলো এক ভয়ঙ্কর পাহাড়ি ঢল, হুড়মুড় করে এক খায়ে ভেঙে ফেললো সাঁকো। তার কাঠের তৈরি সাঁকোটার লাহকর যেন চুলোয় ভাসিয়ে দিয়ে গেল, আর পাত্তাই মিলল না তার। শেষকালে দেশ বিদেশে অনেক পণ্ডিত এসে বিস্তর হিসেবে নিকেশ করে হাজার হাজার টাকা খরচ করে এই জবর সাঁকো তৈরি করলেন। দিন কয়েক রইল সেটা, তারপর আর কি আবারও পাহাড় থেকে নামলো পাহাড়ি জলের ঘূর্ণে হাজার হাজার বুনো মেঘের মতো করে ডাক ছাড়তে ছাড়তে ছুটে এলো। আর অত পরিশ্রম আর খরচের সাঁকোটা প্রায় চোখের পলকই যেন উধাও হয়ে গেল। গ্রামের লোক চোটে লাল হয়ে গেল। তারা দল বেঁধে আমার বাড়ির সামনে এসে দারুণ চেঁচামেচি করতে লাগলো, হয় সাঁকোটা বানিয়ে দাও, নইলে জমিদারের গদি ছেড়ে দাও। তখন আমার খুব মন খারাপ হয়ে গেল, গদি না হয়ে ছেড়ে দেব, কিন্তু এ কি কাণ্ড! একটা নদীর উপরে কিছুতেই পুল বাঁধতে পারা গেল না। এই অপমান কখনো সহ্য হয়? অনেক রাত হয়ে গেছে, সারা গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে যে আর ঘুম নেই। রাত জেগে ঠায় টেবিলের সামনে বসে আছি, আর সামনে কাগজপত্র, তাতে নতুন পুল তৈরির হিসেব। এতগুলো টাকা
দেখা, একেবারেই যেন জলে যাওয়া, জলে নিয়ে গেল। নদীর আওয়াজ শোনা যাচ্ছিল দূর থেকে। তখন মনে হলো নদীটা আমার সাথে ঠাট্টা করছে। আমার রাগে দাঁত কর্মর কর্মর করতে করতে আমি বললাম, এই নদীকে জব্দ করতে ভগবানও পারে না, শুধুমাত্র একমাত্র শয়তানই পারে। আর শয়তান এসে যদি সাঁকোটা বেঁধে দিত। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দরজা ঠেলে একটা চাকর এসে ঢুকলো আর বলল, হুজুর, শ্রী শয়তান এসেছে দেখা করতে। আমি জানো চমকে বললাম, কে এসেছে? তখনই সেই শয়তানটা বলল, আমি শ্রী শয়তান। তখন আমি মনে মনে বললাম, শয়তান মাঝরাতে এই থমথমে নির্জনতায় কিভাবে সম্ভব? এইবারের জন্য আমার হাত পা যেন হিম হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বললাম, আচ্ছা পাঠিয়ে দাও, ভেতরে পাঠিয়ে দাও। চাকর চলে গেল এবং শয়তানটা এসে ঢুকলো ঘরে। চেহারা দেখে মনে হয় 35-36 বছরের বয়স হবে। উঁচু চোয়াল, থুতনিতে ছাগল দাড়ি, লম্বা মুখ, বৎস পাখির মতো ঠোঁটের মতো নাক, এবং কোটরের ভেতরে চোখ দুটো যেন আংরার মতো জ্বলছে। আর সাহেবদের মতো তার পোশাক, পরনে লাল টকটকে প্যান্ট, আর গায়ে একটা লম্বা কালো কোট, আর আগুন রাঙা তার উঁচু কলার। সার্কাসের ক্লাউনরা যেমন পরে ঠিক তেমনই চুরোওয়ালা কালো টুপি তার মাথায়। তার উপরে রক্ত লাল একটা পাখির পালক থেকে থেকে দুলে উঠছে। পায়ে তার দুটো গোল গোল জুতো, আর শয়তানের পায়ের পাতা ছাগলের মতো। তখন আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে রইলাম সে শয়তানের দিকে। তারপর উঠে দাঁড়িয়ে বেশ খাতির করে শয়তানকে সামনের চেয়ারটাতে বসতে দিলাম। তারপর শয়তান একটু মিটমিট করে হেসে আমাকে মিঠে গলায় শয়তান বলল, শেষ পর্যন্ত বুঝি আমাকে দরকার পড়লো তোদের। তখন আমি বিনীত হয়ে বললাম, আপনি না হলে আমার তো আর গতি দেখছি না। তখন শয়তান বলল, ও অত ছাড়া উল্টার তোর জন্য, তাই না? তখন আমি বললাম, আগে আপনি তো অন্তর্যামী, সবই জানেন। তখন শয়তানটা বলল, ও আচ্ছা আচ্ছা, উল্টা বুঝি খুবই দরকার। তখন আমি বললাম, আগে নইলে যে আমার নদী পার হতে পারছি না, কিছুতেই পারছি না। শয়তানা তখন বলল, এরপর আমি চুপ করে থেকে হাত থেকে শয়তানকে বললাম, তা দেখুন তো মশাই, আপনি তো অতি মহ, দয়া করে সাঁকোটা যদি একটু আমাদের জন্য তৈরি করে দিতেন। তখন মুচকি হেসে শয়তানটা বলল, আমি ওই প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি, তাহলে আমার পারিশ্রমিক হিসেব করে দিবি। এই বলে শয়তানটা জ্বলন্ত চোখ দুটো যেন জ্বলতে শুরু করলো এবং মুখের দিকে চেয়ে রইল আমার। আর তার দৃষ্টি শয়তানি দুবুদ্ধি যেন ঠিকরে পড়ছিল। তখন আমি হঠাৎ করে কুকড়ে গিয়ে বললাম, সে তো বটেই, সে তো বটে, পারিশ্রমিক তো দিতে হবেই। তখন শয়তান নড়ে চড়ে পায়ের ওপর পা তুলে বলে উঠল, আমি যেরকম বলতরি করে দেব তা হবে সবার সেরা, এমনটি আর কখনো দেখেনি কেউ। তখন আমি বললাম, তাতে আমার কোনো সন্দেহ নেই। তারপর আস্তে আস্তে বললাম, এর আগে সাঁকোটা তৈরি করতে আমাদের 2000 মোহর খরচ হয়েছিল। আমরা এবার দ্বিগুণ খরচ করতে পারি, কিন্তু তার বেশি আপনাকে দিতে পারবো না। আমার কথা যেন শয়তান হো হো করে হেসে উঠল আর বলল, তোমাদের শোনাতে আমার কি হবে? আমি তো যত ইচ্ছা ওসব করতে পারি, দেখবে। হঠাৎ করে মনে হলো তার কণ্ঠস্বর কেমন যেন ভারী হয়ে এলো। ঘরের ভেতরের ফায়ার প্লেসে যেন ঝাঁঝা করে আগুন জ্বলছিল। টক করে জ্বলে উঠল শয়তান, আর তার ফায়ার প্লেসের মধ্যে হাত ঢুকিয়ে গন গনে রাঙা এক কয়লা তুলে নিল, যেন রুটির দোকান থেকে একখানা কেক তুলে নিয়েছে। ভাবখানা অনেকটা এইরকমই ছিল। আর সেইটা মুঠো করে এনে সে আমাকে বলল, অৎপত। আমি তখন উসকুস করতে লাগলাম। তখন শয়তান ভারী কণ্ঠে বলল, ভয়ের কিছু নেই, হাত পাতই না। আমি তখন অগত্য অবস্থায় আমার হাত পাতলাম, কিন্তু এ কি, শয়তান আমার হাতে যা দিল তার জ্বলন্ত কাঠখড়ের নয়,
সেটা যে মস্ত একটা খাঁটি সোনা আর কনকনে ঠান্ডা, সেটা যেন এই মুহূর্তে সেটাকে কোণে থেকে তুলে এনেছে কেউ। খানিকক্ষণ অবাক হয়ে সেটা নড়ে চড়ে উল্টে পাল্টে দেখলাম, তারপর ফিরিয়ে দিতে গেলাম শয়তানকে। তখন শয়তানটা বলল, আরে না না। পায়ের উপর পা তুলিয়ে আবারও ঝাঁকিয়ে বসে শয়তানটা বলল, ওটা আর আমাকে ফেরত দিতে হবে না, ওটা আমি তোমাকে উপহার দিলাম। তখন আমি সোনার তলাটা নিজের ব্যাগের ভিতরে পরে নিলাম। তাহলে সোনা যখন আপনি নেবেনই না, তখন অন্য কোনো ভাবে আপনাকে পারিশ্রমিকটা দিতে হবে, কিন্তু সেটা যে কি আমি তো বুঝতে পারছি না। আপনি অনুগ্রহ করে একটু বলে দিন না। এক মুহূর্ত চিন্তা করে শয়তানটা পরক্ষণে কুটিলতার ভরে উঠল। তার জ্বলন্ত চোখ দুটো হঠাৎ করে জ্বলে উঠল। শয়তানটা বলল, আমার পারিশ্রমিক আর কিচ্ছু নয়। পুল তৈরি হওয়ার পর সর্বপ্রথম যে ওটা বার হবে তার আত্মাটাকে আমি নিয়ে নিব। শয়তানের এমন কথা শুনবার সঙ্গে সঙ্গে আমি যেন শিউরে উঠলাম। আর কি শয়তান আত্মা নিয়ে যাবে? তার অর্থ যে কি সাংঘাতিক সেটা তো আমার জানতে বাকি নেই। যে আত্মাকে শয়তান একবার অধিকার দিবে তার আর কখনো নিষ্কৃতি মিলবে না। অনন্তকাল ধরে তাকে নরকের অন্ধকারে করতে হবে আর শয়তানের দাসত্ব করতে হবে। আর শয়তানের যত বিভৎস পাপের কাজ তাতেও তার এই অংশ নিতেই হবে। আর চিরকালের মতো অভিশপ্ত হয়ে যাবে সে। শয়তানের এমন কথায় আমি যেন চুপ করে রইলাম। অর্ধেক হয়ে গেছে আর শয়তান বলল, কি ভাবছো? উত্তর দিচ্ছ না যে? রাজি আছিস তুই? তখন আমি বললাম, আমি রাজি আছি। তখন শয়তানটা ভয়ঙ্কর এক হাসি দিল আর বলল, তাহলে চুক্তিপত্রে বের করো। ভদ্রলোকের মতো চুক্তিপত্র তৈরি করে ফেলা যাক একটা। তখন আমি চুক্তিপত্র বের করলাম আর বললাম, চুক্তিপত্রে কি লিখতে হবে আপনি বলে দিন না। তখন শয়তানটা বলতে শুরু করলো আর আমি লিখতে শুরু করলাম। শয়তানটা বলল, চুক্তিপত্র এই হলো যে আজ রাত ভোর হওয়ার আগে আমি এই শয়তান এবং দুর্ধর্ষ দুরন্ত নদীটার উপর দিয়ে একটা সাঁকো তৈরি করে দেব। সেই সাঁকো যেমন সুন্দর হবে তেমন শক্ত হবে, আর পুরো 100 বছর সেটা অক্ষত থাকবে, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই কাজের পারিশ্রমিক হিসেবে সর্বপ্রথম এই সাঁকোটা যে পার হবে তার আত্মার উপরে দায় ভাবে শয়তানের অধিকার। সে ভুল করে যাক আর ইচ্ছা করে যাক, শয়তানের কাছে তার আর পরিত্রাণ নেই। আর প্রতি 1 বছর পর পর যে প্রথম আবারও সাঁকো পার হবে তার আত্মা শয়তানের আবারও তার অধীনে নিয়ে দেবে শয়তান। আর সাঁকোর পাশে দাঁড়িয়ে থাকবে এক বিশাল সিরিজ গাছ, আর সেই অনন্তকাল ধরে থাকবে সে শয়তান। আর যদি কেউ গাছটাকে কেটে ফেলে তাহলে তার বংশ নির্বংশ করে দিবে শয়তান। এইভাবে শয়তানের কথা অনুযায়ী চুক্তিপত্র লেখা হলো আর 2টো নকলও করা হলো। তার যেমন নিয়ম আমি সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে দুটো সই করে নিলাম। শয়তানও গোটা গোটা করে নিজের নাম সই করে দিল। তারপর আমি নকল নিলাম আর শয়তানটা তার ঝোল্লা কালো কোটরের পকেটে ভাঁজ করে পুড়ে ফেললো। আর শয়তান এবার উঠে দাঁড়ালো আর একগাল হাসি হেসে বলল, তা কথা পাকা, কাল ভোরে দেখবে তোমার সাঁকো তৈরি হয়ে গেছে। বলে খুটখুট করে গোল গোল জুতোর আওয়াজ তুলে ঘর থেকে বেরিয়ে গেল সে। রাতে আমার আর ঘুম হলো না। পরদিন খুব ভোরে শহর জনপ্রাণীটির জেগে উঠবার আগেই কাঁধের একটা মস্ত ঝোলা নিয়ে আমি নদীর ধারে গিয়ে হাজির হলাম। শয়তানের যে কথা সেই কাজ। আমি দেখতে পেলাম অতি চমৎকার দারুণ কঠোর যুক্ত একটা পুল নদীর উপর দিয়ে তৈরি হয়ে গেছে। আর পুলের ওপারে ভোরের ঝাপসা আলোয় একটা পাথরের ওপারে পাখির মতো ভাত পেতে বসে রয়েছে শয়তান। আর যে হতবাগা না জেনে সকালের আগে সাঁকোটা পার হবে তার আত্মাকে সে বন্দি করে নেবে, আর এইটাই তার পারিশ্রমিক। আমাকে সাঁকোর মাথায় দাঁড়াতে দেখে শয়তান হাঁক দিয়ে বললাম, দেখেছো তো আমি কিরকম কথার লোক? তখন আমি শয়তানটাকে বললাম,
আমিও কিন্তু লোক, একই কথা লোক। আমার কথা শুনে শয়তান বিভৎস এক হাসি দিল আর বলল, তুমি নিজেই প্রথম সাগরটা পেরিয়ে আমার খপ্পরে পড়তে চাও নাকি? এত বড় আত্মত্যাগ! আয় তাহলে সাগর উপরে চলে আয়, তোর আত্মা আমাকে সমর্পণ করে দে। এরপর আমি সর্বপ্রথম সে সাঁকোর উপর দিয়ে দাঁড়ালাম, আর শয়তানের সাথে সাথে আমার কাছে এলো, আমার গলাটা চেপে ধরলো আর ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল আর বলল, শক্তি অনুযায়ী আমি তোকে আজ থেকে আমার অধীনে করে নিলাম। জেফরি ভাই তখন বাদল তান্ত্রিক আমাকে বলল, বুঝলি না ভাই, কাগজটাতে এই পর্যন্ত লেখা ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো কাগজটা পড়ার পর আমার হাত থেকে সাথে সাথে উধাও হয়ে গেল। যেন কাগজটা হাওয়ায় উড়ে গেল। কিভাবে সম্ভব? অদ্ভুত একটা কাণ্ড। তো যাই হোক, তারপর আমি বেশ কিছুক্ষণ সেখানে বসে রইলাম, আর অল্প কিছুক্ষণ গ্রামের ভেতর থেকে একটা লোক আমার কাছে আসতে লাগলো, আর আমার সামনে এসে আমার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে আমাকে উদ্দেশ্য করে বললো, কে আপনি? আপনার কথা দেখে চিনতে পারলাম না, দেখে মনে হচ্ছে আপনি এই গ্রামের বাসিন্দা না। তখন আমি লোকটাকে বললাম, আপনি ঠিক বলেছেন, এই শহরে একটা কাজের উদ্দেশ্যে এসেছিলাম। এই কাজটা শেষ করে চিন্তা করলাম আপনাদের গ্রামটা একটু ঘুরে যাই, আপনাদের এই গ্রামের জন্য আসা। তা ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে এসে পড়েছি আর কি। আর আপনাদের গ্রামের সাঁকোটা তো অনেক সুন্দর। আমার এই কথাটা শুনে লোকটা বেশ চমকে উঠলো আর আমাকে উদ্দেশ্য করে বললো, কি বলেন আপনি? হ্যাঁ, আপনি এই অভিশপ্ত সাঁকোর উপর দিয়ে আসছেন? আসলে এই সাঁকোটা অভিশপ্ত হয়ে গেছে, আর আমরাও কেউ রাতের বেলা সাঁকো দিয়ে পারাপার হই না। আর আপনি বলছেন আপনি রাতে ওই সাঁকোর উপর দিয়ে এসেছেন আমাদের গ্রামে, আর আপনাদের সাথে কিছুই করলেন না রাতে? এটা তো অসম্ভব কথা। শয়তানটা আপনাকে এমনি এমনি ছেড়ে দিল? হ্যাঁ। তখন আমি একটা মুচকে হাসি দিলাম আর সেই লোকটাকে উদ্দেশ্য করে বললাম, আমি কি আপনাকে একবারও বলেছি আমার এখানে আসতে কোনো সমস্যা হয়নি রাতের বেলা? হ্যাঁ। এরপর আমি সেই লোকটাকে সব কিছু করে বললাম কি কি ঘটেছিল এখানে আসতে, রাতে সাঁকোর উপরে কি কি হয়েছিল, আর তাকে এটাও বললাম তাদের জমিদার হরনাথ বাবুর কথা, আর শয়তানের সাথে তার আত্মার চুক্তির কথা বললাম। এরপর সে লোকটা আমার দিকে হতভম্বের মতো তাকিয়েছিল আর কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে বলল, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আর আমাদের জমিদার বাবুরা এত বড় আত্মত্যাগ করেছে, এটা তো আমাদের কাছে অজানা ছিল। আর একদিন সকালে শহরে যাওয়ার উদ্দেশ্যে আমরা নদী ঘাটে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখেছিলাম রাতারাতি একটা সাঁকো হয়ে গেছিল, আর জমিদার মশাইয়ের মৃতদেহ সাঁকোর উপরে পড়েছিল। আর ঠিক 1 বছর পর থেকে সাঁকোটা অভিশপ্ত হয়ে গেল। যে বাসনা রাত্রেবেলা সাঁকো দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করে তার লাশ একই অবস্থায় পাওয়া যায়। অদ্ভুত অবস্থা। আর আপনার পরিচয়টা ঠিক জানা হলো না, সুতরাং বলুন তো আপনি কে? আর আমার যেটা জানি না সেটা কিভাবে জানেন বলুন তো? তখন আমি হাসি দিলাম আর লোকটাকে উদ্দেশ্য করে বললাম, আসলে আমি একজন তান্ত্রিক, আমার নাম বাদল, সবাইকে বাদল তান্ত্রিক নামে চিনে, বুঝতে পেরেছেন? আর আমি অনেক কিছুই জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি যেটা তোমার সাধারণ মানুষ বুঝতে পারো না, কল্পনা করতে পারে না। আর আমি জানি না আপনাদের এই গ্রামে কি জন্য কি এসেছি, তবে একবার যখন এসে পড়েছি এই শয়তানটাকে ধ্বংস না করে যাও না, হ্যাঁ, এ ব্যাপারে আপনারা চিন্তা মুক্ত থাকতে পারেন। তখন সেই লোকটার চেহারা মুহূর্তে যেন বদলে গেল, ভয়ঙ্কর একটা শয়তানের রূপ ধারণ করলো। মুহূর্তে আমি যেন হতভম্ব হয়ে গেলাম আর ভয়ঙ্কর একটা হাসি দিয়ে লোকটা বলল, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে ধ্বংস করে দিবি? আমি তো এসেছিলাম এখানে তোকে সাবধান করে দেবো এই জন্য, কিন্তু এখন দেখছি তুই আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করছিস। আমিও দেখতে চাই তুই কিভাবে আমাকে ধ্বংস করিস, আমি দেখতে চাই। চুক্তি অনুযায়ী কাল আমি আবারও আসবো, আবারও একজন মানুষের আত্মাকে আমার গোলাম বানিয়ে রাখবো, আর সেই আত্মা হবে তোর আত্মা। তোরই থাকিস, কালকে রাতে আমি আবারও আসবো আর তোর আত্মাকে আমার গোলাম বানিয়ে দেব। এই বলে সদার কালো ধোঁয়ার সাথে যেন মিলিয়ে গেল। জেফরি ভাই তখন বাদল তান্ত্রিক আমাকে উদ্দেশ্য করে বলল,
বুঝি নাতে ভাই, এমন ঘটনার পর আমি যেন হতভম্ব হয়ে গেছিলাম, কারণ শয়তানটার সাথে আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম, বুঝতেই পারিনি যে এটা আসলে শয়তান, মানুষের রূপ নিয়ে শয়তান এসেছিল। তা যাই হোক, আমি উঠে দাঁড়ালাম, গ্রামের উদ্দেশ্যে হাঁটা তুললাম। গ্রামে ঢুকে আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। গ্রামে ঢোকার পর আমি দেখলাম গ্রামের ভেতরে ছোট বড় অনেক ঘর আছে, কিন্তু কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমি যেন কোনো পরিত্যক্ত গ্রামের পড়েছি। আর মানুষ তো দূরে থাক, একটা পশু দেখতে পেলাম না গ্রামের ভেতরে। এরপর আমি হাঁটা থামালাম না। আমি হাঁটতে হাঁটতে একটা সময় গ্রামের শেষ প্রান্তে চলে এসলাম, আর দেখতে পেলাম বিশাল বড় এক কাঠের তৈরি দুতলা বাড়ি। আর বাড়িটার সামনে অনেক মানুষ একসাথে বসে কি যেন আলোচনা করছে। তখন আমি তাদের সামনে গেলাম, আর তারা আমাকে দেখে রীতিমতো ভূত দেখার মতো চমকে উঠলো। এরপর আমাকে একজন জিজ্ঞেস করলো, কে আপনি, আর এখানে কি চান, কেন বা এসেছেন এখানে? আপনি এখান থেকে চলে যান, আমরা অনেক বিপদের মধ্যে আছি। তখনই একজন লোক বলল, আয় তোরা চুপ কর, চুপ কর। আমি তার সাথে কথা বলছি। তখন আমি সবার উদ্দেশ্যে বললাম, আপনারা সবাই চুপ করুন, চুপ করুন। আপনাদের সমস্যার সমাধান করতে আল্লাহ আমাকে এখানে পাঠাইছে, বুঝতে পারছেন? আর আমি একজন তান্ত্রিক, আমার নাম বাদল তান্ত্রিক। আর শয়তানের বিষয় সবটা আমি জানি, বুঝতে পারছেন? এই শয়তানের চুক্তি অনুযায়ী প্রতি বছর প্রথম দিন আপনাদের এই গ্রামে কারো না কারো আত্মা নিয়ে চলে যায় সে। আর আপনারা যদি চান আমি আপনাদের সাহায্য করতে পারি, নয়তো বা আমি এখান থেকে এখনই চলে যাব। তখন সে লোকটা যেন হাউ বাউ করে কান্নাকাটি করলো আর বললো, তান্ত্রিক মশাই, আপনি তো দেখতেই পারতেছেন আমাদের অবস্থা, আপনি আমাদেরকে বাঁচান, এই বিভৎস অবস্থা থেকে আমাদেরকে বাঁচান। এই শয়তানটা আমাদেরকে ধীরে ধীরে শ্মশান বানিয়ে দিচ্ছে আমাদের গ্রামটাকে, আর কাল আবারও আসবে আর এই জনকে নিয়ে যেতে, কারণ কালকে 1 তারিখ। আর আপনি তো এই ঘটনা সম্পর্কে ইতিমধ্যে অনেক কিছু জানতে পেরেছেন, যদি পারেন এই শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করুন। তখন আমি সবার উদ্দেশ্যে বললাম, শোনেন সবাই, যেহেতু শয়তানটা কাল আসবে বলেছে, তাই আমাদের হাতে এখন একটা দিন বাকি আছে, এর মধ্যে আমাদের যা করার করতে হবে। আর আমি এখনো বুঝতে পারিনি এইটা কোন ধরনের শয়তান, আর তার শক্তি সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তাই আমি তো সবাইকে বলছি, আপনারা সবাই এই বাড়ির ভেতরে থাকবেন, আর আমি এখন এই বাড়িটা সুরক্ষিত সুরক্ষিত গণ্ডিতে বেঁধে দেবো। আর তারপর আমার বন্ধু জিনের মাধ্যমে জানার চেষ্টা করব এই শয়তানটা আসলে কে। এরপর আমি পুরো বাড়িটা সুরক্ষা গণ্ডিতে বেঁধে দিলাম, আর সবাইকে দিয়ে সেই গন্ডের ভেতরে প্রবেশ করলাম। আর সবাইকে উদ্দেশ্য করে বললাম, যদি কারোর শরীরে মায়া থাকে তাহলে কেউ এই গন্ডির বাইরে যাবেন না। এমনকি আমিও যদি বাইরে থেকে আপনাদেরকে ভেতরে আসতে বলি তাহলে বেরোবেন না, এটা মাথায় রাখবেন। এখন আমাকে একা থাকার ঘর ব্যবস্থা করে দিন, আমার বন্ধুদের সাথে কথা বলতে পারবো। এরপর আমাকে একটা ফাঁকা ঘর দেওয়া হলো। এরপর আমি সেই ঘরে গেলাম, আর আমার বন্ধু বেলালকে স্মরণ করলাম। স্মরণ করার সাথে সাথে বেলাল চলে আসলো, আর আমাকে বললো, বন্ধু আপনি এখানে কি করছেন, আর কেনই বা আমাকে স্মরণ করলেন, কি হয়েছে আপনার? তখন আমি বেলালকে উদ্দেশ্য করে বললাম, বন্ধু আপনি একটু খোঁজ খবর নিয়ে আসুন না, এই গ্রামে কোন শয়তানের নজর পড়েছে, আর সে কেনই বা মানুষের আত্মাকে বন্দি করছে। তখন বেলাল আমাকে বলল, ও আচ্ছা এই ব্যাপার, আপনি অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি খবর নিয়ে আসছি। এই বলে বেলাল সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর কিছুক্ষণ পর বেলাল চলে আসলো, আর আমাকে উদ্দেশ্য করে বলল, সর্বনাশ, শয়তানের বংশধর ভয়ঙ্কর এক শয়তানের আভাস পাচ্ছি। এই শয়তান এতটা শক্তিশালী যে আমার একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তাই শয়তানের প্রধান লক্ষ্য মানুষের আত্মা সংগ্রহ করা, আত্মা দিয়ে সে আরো শক্তি বৃদ্ধি করা। আর এই শয়তানটা ইতিমধ্যে প্রায় 17টি মানুষের আত্মা সংগ্রহ করে ফেলেছে, আর অনেক শক্তিশালী হয়ে গেছে। তাই আপনি কবির জিনের সর্দারকে স্মরণ করুন, আমরা দুজন মিলে মোকাবেলা করবো শয়তানের। আর এই শয়তানের পরিকল্পনা চেঞ্জ করছে বারবার। সে আপনাকে বলেছে কাল আসবে, কিন্তু আমি যেটা জানতে পেরেছি সে আজকে রাতেই আসবে এখানে। আর সে আসার আগে আমরা যাবো তাকে ধ্বংস করতে। তাই আপনি বেশি দেরি করবেন না, এক্ষুনি কবির সর্দারকে স্মরণ করুন, তাকে সবটা খুলে বলুন। এরপর আমি কবির সর্দারকে স্মরণ করলাম। স্মরণ করার সাথে সাথে চলে আসলো আর বলল, বন্ধু কি হয়েছে, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? তখন আমি যা যা ঘটেছে সমস্ত কিছু খুলে বললাম। এরপর সে রেগে একেবারে ফসফস করতে বললো,
কি শয়তানের বাচ্চার এত বড় সাহস, সে আপনাকে মৃত্যুর ভয় দেখায়। বন্ধু, আপনাকে কথা দিচ্ছি, শয়তানের দ্বার শেষ দেখে ছাড়বো আমি। হ্যাঁ, আমি ওকে মারবো। ওই শয়তানের বাচ্চা মরবে। চলুন তাহলে এক্ষুনি রওনা হই। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। শয়তানের বাচ্চা নিশ্চয়ই আসার পরিকল্পনা করছে। শয়তানের বাচ্চা এখানে আসার আগে আমরা সবাই তার কাছে যাই। চলুন। এরপর আমি সকল গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললাম, আমি এক্ষুনি যাবো সেই শয়তানের কাছে, আর ইনশাল্লাহ শয়তানটাকে ধ্বংস করে ছাড়বো। আর তাই আপনাদের সবাইকে আবার বলছি, সকাল হওয়ার আগে কেউ আপনারা বৃত্তের বাইরে যাবেন না। এমনকি আমিও যদি ডাকি তারপরেও আপনারা কোনোভাবে বেড়ে যাবেন, ঠিক আছে? কথাটা মাথায় রাখবেন সবাই। এই বলে আমি সেখান থেকে রওনা হয়ে গেলাম সে অভিশপ্ত সাগর কাছে। আর যেতে যেতে কি করতে হবে বেলাল আমার সমস্ত কিছু ফুলে দিল, একদম বুঝে দিল। বিড়াল আর খবির সর্দার আমার সাথে অদৃশ্যভাবে আসতে লাগলো। এরপর আমরা সে অভিশপ্ত সাগর সামনে গাছটার কিছু তফাতে গিয়ে আমি মাটিতে একটা গোল বৃত্ত বানিয়ে বসে পড়লাম আর মনে মনে মন্ত্র জপ করতে শুরু করলাম আর শয়তানটাকে স্মরণ করতে লাগলাম। অনেকক্ষণ এভাবে স্মরণ করার পর পরিবেশটা হঠাৎ করে যেন থমকে গেল, একবার নিস্তব্ধ হয়ে গেল। পরিবেশটা গরম হয়ে গেল, পচা দুর্গন্ধে যেন চারদিকটা ভরে গেল। একেবারে পচা মাংসের দুর্গন্ধ ছিল। এতটা দুর্গন্ধ, এতটা তেজ, রীতিমতো দম বন্ধ হয়ে আসছিল। আর হঠাৎ করে সাথে সাথে চারিপাশটা যেন কালো ধোঁয়ায় ভরে গেল। আর ভয়ঙ্কর কণ্ঠে যেন একটা হাসি দিল আর বলল, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে দেখেছিস? ভালো চাস তো এখান থেকে এক করে চলে যান, না হলে আজই তোর জীবনের শেষ দিন হবে। এবার বেলাল আর কবির সর্দার দৃশ্যমান হলো। আর কবির সর্দার ভয়ঙ্কর ব্যাপারটা হাসি দিতে লাগলো, বিভৎস এক হাসি। আর বলল, কিরে জানোয়ারের বাচ্চা, তুই অনেক পাপ পড়েছিস। আজ তোর পাপের হিসাব নেওয়ার জন্যই আমরা এসেছি। তখন সর্দারটা আবার একটা হাসি দিল, বিভৎস এক হাসি, আর বলল, তোদের দুইটা জানোয়ারের বাচ্চা আবার কিছুই করতে পারবে না রে, তোদেরকে আমি শেষ করে দিব এখনই। শয়তানটা এই কথাটা বলার সাথে সাথে আমার বন্ধু রীতিমতো ছুটে গেল সে শয়তানের উদ্দেশ্যে। আর সাথে সাথে তারা দুজনেই শয়তানটার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। এভাবে জন্য বেশ কিছুক্ষণ যেন যুদ্ধ হলো। এবার শয়তানের বাচ্চা একবার আকাশের দিকে লক্ষ্য করে চিৎকার করে উঠল। আর তারই মতো আরো বেশ কিছু শয়তান এসে সেই শয়তানের শরীরে প্রবেশ করলো। তখন আমি লক্ষ্য করলাম শয়তানটা তার শরীরে বিশাল হয়ে গেল আর সাথে সাথে শক্তিশালী হয়ে গেল। আর এইবার শয়তানটা তার দু হাত দিয়ে বেড়াল আর কবির সর্দারের গলার দুই হাত যেন চেপে ধরলো আর ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো, বিভৎস এক হাসি। আর কবির সর্দারকে উদ্দেশ্য করে বলল, জানোয়ারের বাচ্চা, তুই তো আমারই মতো একজন শয়তান, তাহলে কেন আদম সন্তানের গোলামি করছিস? যদি বাঁচতে চাস তাহলে আমার গোলামি কর, আমার দাস হতে স্বীকার কর। তখন আমি বৃত্ত থেকে বের হয়ে দাঁড়ালাম। শয়তানটাকে একটা ধাক্কা দিল তখন, আর শয়তানটা বাচ্চার মাটিতে নিচে পড়ে গেল। আর আমি তাকে বললাম, জানোয়ারের বাচ্চা, তুই যদি তোর ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে একবারে কিন্তু তোকে শেষ করে দেবো। আর তুই কিন্তু কোন রকম পালাতে পারবেন না তখন। এবার তখন শয়তানের বাচ্চারা উঠে দাঁড়ালো আর ভয়ঙ্কর একটা হাসি দিতে লাগলো। আর আমাকে উদ্দেশ্য করে বললো, কুকুরের বাচ্চা, তোর সন্তান, তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করিস? তাহলে দেখ তোকে আগে কিভাবে শেষ করতে হয়। এই বলে সে শয়তানটা যেই না আমার দিকে আসতে লাগলো, ঠিক সেই সময় হঠাৎ আকাশটা রীতিমতো চমকে উঠলো। আকাশটা বিশাল এক গর্জন করে উঠলো আর পরিবেশটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। এতটাই ঠান্ডা হয়ে গেল যে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। আর আকাশ থেকে বিশাল এক আগুনের দলা এসে সেই গাছটার উপরে পড়ল। আর সাথে সাথে এই গাছটা যেন দাও দাও করে জ্বলে উঠল। আর আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো আমার ছোট বন্ধু, আমার ভাই মুসা। এবার শয়তানের বাচ্চা মুসাকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর কণ্ঠে বলল,
কিরে জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার এতদিনের শক্তি এক নিমিষে নষ্ট করে দিদি। ভালোই হলো, তোদের সবাইকে একসাথে হত্যা করবো, তোদের সব শক্তি আমার অধীনে নিয়ে নিব। এরপর গ্রামের প্রতিটা মানুষের আত্মাকে আমার দাস বানিয়ে এখান থেকে নিয়ে চলে যাব। এবার আমার বন্ধু মুসা বিশাল এক দানবের রূপ নিল আর ভয়ঙ্কর এক হাসি দিল আর বলল, কিরে মাইনুল, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাকে মৃত্যুর ভয় দেখাস? এখন তো তোকে বুঝিয়ে দেব মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। জাহান্নামের কিট, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নে। এই বলে সাদারা যেন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে তুই? তোর পরিচয় দে আমাকে, আর তুই আমার নাম কিভাবে জানলি? তুই তো সাধারণ একটা জিন হতেই পারিস না, কোনো সাধারণ জিন হতে পারিস না। সত্যি করে বলতে কি? তখন মৌসাটা হাসি দিল আর বলল, কিরে জানোয়ারের বাচ্চা, জাহান্নামে যাওয়ার আগে আমার পরিচয়টা শুনে যা। আমি তোদের মতো শয়তানের জম, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমার নাম ইব্রাহিম মুসা। এই বলে মুসা শয়তানের বাচ্চাটার পাড়া টেনে রীতিমতো মাটিতে আছাড় দিল। আর এবার বেশ কিছুক্ষণ তাদের ভিতরে ভীষণ এক খারাপ একটা বিভৎস লড়াই শুরু হয়ে গেল। এবার শয়তানকে ছুঁড়ে মারতে লাগলো জ্বলন্ত আগুনের ভেতরে। আর মুহূর্তেই যেন শয়তানটা পুড়ে ছাই হয়ে গেল। আর এইবার মুসা স্বাভাবিক রূপ ফিরে এলো আর আমাকে উদ্দেশ্য করে বলল, বন্ধু, আপনাকে কতবার বলেছি কোনো কাজের আগে আমাকে স্মরণ করবেন। আমি যাতে সময় মতো না আসতাম তাহলে আপনার কি হতো বুঝতে পেরেছেন আপনি? আমি তখন মুসাকে বললাম, বন্ধু, আমি ভেবেছিলাম বেলাল আর কবিশ সর্দার আছে, তারা হয়তো পারবে শয়তানের সাথে মোকাবেলা করতে। তখন মুসা আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা বন্ধু, চাই তাহলে আজকে বড় কোনো সমস্যা হতো তাহলে স্মরণ করবেন। তাহলে আজ আমি আসি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বলে মুসা, বেলাল এবং কবির সর্দার তারা একসাথে সবাই অদৃশ্য হয়ে গেল। এরপর আমি সেখানে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। গ্রামের সকল মানুষের জন্য তাদের বলে এসেছিলাম তারা যেন সকালে আমার জন্য সাগর কাছে সবাই দেখা করে। এরপর সকাল হওয়ার সাথে সাথে সকল গ্রামবাসী আমার কাছে ছুটে এলো। এরপর আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, আপনাদের সবার সমাধান হয়ে গেছে সমস্যার, বুঝতে পেরেছেন? আজকের পর থেকে নির্ভয়ে সাঁকো রাতে কিংবা দিনে যে কোনো সময় যেতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। শয়তানটাকে আমি ধ্বংস করে দিয়েছি। এখন আমি আসি তাহলে, কেমন? তখন কে যেন বলে উঠলো, তান্ত্রিক মশাই ভালো থাকবেন আপনিও। আমি তখন ঘুরে তাকালাম আর দেখতে পেলাম পেছনে দাঁড়িয়ে মিট মিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এই সেই গ্রামের জমিদার হরনাথ বাবুর প্রেতাত্মা। তখন আমি হাসতে হাসতে সেখান থেকে চলে আসলাম। জেফরি ভাই তখন বাদল তান্ত্রিক আমাকে বলল, বুঝলেন আদি ভাই, এই ছিল আজকের ঘটনা। আজ তাহলে চলে যায়, কেমন? আবার পরে আসিস, পরে এক ভয়াবহ কালো জাদুর ঘটনা শোনাবো, খুব ভয়ঙ্কর। রাতে কিন্তু ঘুমাতে পারবি না তখন। ঠিক আছে, যা, বুঝতে পারবি তখন কালো জাদু কতটা ভয়াবহ হয়। এখন যা তাহলে, যা ভাগ, অনেক রাত হয়েছে। তো জেফরি ভাই, এই ছিল আজকের বাদল তান্ত্রিকের শয়তানের সাথে চুক্তির ঘটনা। সম্মানিত লিসনার্সগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আরো ভয়ঙ্কর কিছু ঘটনার সামনে পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর দেশের অবস্থার জন্য দোয়া করবেন। দেশে বন্যা চলছে, বন্যা দুর্গতদের জন্য দোয়া করবেন। সবাই যেন যার যার জায়গা থেকে সুস্থ থাকে, অবশ্যই হেফাজতে থাকে এবং আল্লাহ তাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লা ভোলাইল থেকে বলছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। ওয়াও, আমাদের প্রিয় ভাই সানি খান ভাই আরেকবার চমকে দিলেন। সত্যি কথা বলছি, একদম চমকে উঠেছি স্টোরি শুনে।
সিরিয়াসলি বলছি, আমাদের সানি খান ভাই, আপনি দিন দিন এত ডার্ক ডার্ক সব স্টোরি কালেক্ট করছেন না, মানে একটার চেয়ে একটা মানে ইন্টারেস্টিং, একটা চেয়ে একটা ভয়াবহ। আমি যখন ঘটনাগুলো পড়ি তখন মনে হয় আমি বোধহয় বাদল তান্ত্রিক হয়ে গেছি, এতটা ফিল করতে পারি প্রতিটা দৃশ্য। এত সুন্দর আপনার স্টোরি, মাশাআল্লাহ সানি খান ভাই, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি আপনার স্টোরি পড়ে। মানে আমি অ্যাজ এ শ্রোতা হিসেবে বলবো ওয়াও স্টোরি ছিল, আর যদি উপস্থাপক হিসেবে বলি তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস। আমি কিন্তু অলওয়েজ বলি অ্যাজ এ শ্রোতা হিসেবে আপনাদের কমেন্টগুলো পড়ি, এবং ঘটনা যদি কোনো ভুল ভ্রান্ত থাকে সেটাও কিন্তু বলি আমি, মানে আমার রিভিউটা আমি সবসময় বলি। সো দিস ইজ বিউটিফুল স্টোরি, এবং আমার কাছে মনে হয়েছে বাদল তান্ত্রিকের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি এটা। ওয়াও, এত সুন্দর, এত ভয়াবহ, এত অসাধারণ হতে পারে একটা স্টোরি, এত মনোমুগ্ধকর হতে পারে স্টোরি, আমি কল্পনা করতে পারিনি ভাই। আসলেই আপনার কোনো তুলনা হয় না আমাদের প্রিয় সানি ভাই। আপনার আগামীকালের ঘটনার জন্য অপেক্ষায় আছি। সুখী পাগলার ঘটনা, গ্রাম বাংলার ভূতের গল্প সেগমেন্টে আবারও সুখী পাগলাকে আমরা কালকে শুনবো, সুখী পাগলিকে শুনবো, এবং আশা করি ভয়াবহ রকমের কিছু আপনারা শুনতে চলেছেন আগামীকাল। আমি আর দেরি করবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সানি খান ভাইকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য। আপনার প্রতি ঘটনায় আমি সাধুবাদ জানাই, এবং আমি সবাইকে বলবো যে আমাদের প্রিয় ভাইয়ের কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমাদের প্রিয় ভাইয়ের সাথে কানেক্ট করতে পারেন যারা যারা শুনছেন ভৌতিক দুনিয়ায়। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা বলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।